কাল আমার বিয়ে, কিন্তু আজ এই মাঝরাতে আমার বাসা থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বাবা মা যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন সে আবার এলাকার এমপি। ভালোবেসে সবাই এমপি সাহেব বলে ডাকেন, কিন্তু তাতে আমার কি? ওই সারাদিন মারধর করা সকল অবৈধ কাজে জড়িত ব্যক্তির যত টাকাই থাকুক না কেন, আমি পার্ক জিমিন তার বউ হচ্ছি না। না মানে কখনোই না। তার মতো ভয়াবহ ব্যক্তির বউ হওয়া আমার কাম্য নয়। আমার কাছে আমার স্বপ্ন পূরণ সবার আগে। আমার কাছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় বিচরণ সবার আগে। নিজের মন বেশ কয়েকবার কথাগুলো বিড়বিড় করলো জিমিন। এত লম্বা বাস যাত্রার পরে বান্ধবী পাতের বাসায় ওঠে। যখন বিছানায় গা এলিয়ে শুয়ে পড়লো তখন কেমন যেন শান্তি শান্তি লাগছে ভেতরটা। তবে ভয়ও কম হচ্ছে না, কারণ চট্টগ্রামের এমপি যুবরাজ সরকার তাকে যে করেই হোক খুঁজে বের করবে। আজ হোক কিংবা কাল, সে মানুষ কম বাজ পাখি বেশি, এক নম্বরে দজ্জাল লোক বললেও ভুল হবে না। সেদিনের কথা মনে আছে? এমপি এসেছে বলে পুরো রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। জিমিন কক্সবাজার ট্রিপে বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা বলে ঢাকায় এসে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করে। একটা মাত্র ভার্সিটি তার লক্ষ্য ছিল, আর সেখানেই চান্স পেয়েছে সে। কিন্তু সে বুঝে জানে না ওই অমানুষটা তাকে খুঁজতে খুঁজতে এখানেও ঠিক চলে আসবে। এতক্ষণে হারিকেন দিয়ে খুঁজেছে গুন্ডা লোকটার তাকে। একটু হ্যান্ডসাম তাই বলে কি যা মন চাই তাই করবে? অধিকার যেখানে সেই নেই সেখানে অধিকার খাটানোর প্রশ্ন আসে না। আমার বাবা মা গুলো এক নম্বরের গাদ্দার। ওই ছেলে বড় লোক দেখেই বুঝি মেয়েকে গলায় ঝুলিয়ে দিতে হবে। ওই দিন অ্যাডমিশন পরীক্ষার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাস্তার জ্যাম দেখে এত রাগ হচ্ছিল জিমিনের। ট্রেন মিস করলে সব শেষ। মুখে যা গালি এসেছিল ইচ্ছে মতো দিয়েছে। আশেপাশে সবাই যদিও চুপ থাকতে বলেছিল, কিন্তু মাথাটা তখন কাজ করছিল না। এখন কেন লোক যে গালি খেয়ে বিয়ের প্রস্তাব দেবে, দিয়ে বসবে কে জানে। নিশ্চয়ই গালির প্রতিশোধ বাসর রাতে উসুল করবে বলে বিয়ের প্রস্তাব দেওয়া। নেতারা ওপর হাসে, ভেতর ভেতর মারে। জিমিন পাশ ফিরতেই রুমের মধ্যে ধৃতের মা এসে এক গাদা খাবার নিয়ে দিয়ে গেল। জিমিন আর সময় নষ্ট না করে চুপচাপ খাবারগুলো খেয়ে নিল। জিমিন আর সময় হয়তো বলল, দরকার কি আন্টি এত কিছু করার? তবে আছে, পেটে খুব ক্ষুধা। টেনশন থাকলে জিমিন ক্ষুধায় বেশি পায়। গায়ে খেয়ে বাঁচা যাক, নিজে বাঁচলে বাপের নাম। জিমিন হলের ব্যবস্থা করতে হবে। একজনের বাসায় তো বিনে পয়সায় জলহস্তির মতো এত খাওয়া যায় না। থাকা তো দূরের বিষয়, সেলফ রেসপেক্ট বলে তো একটা কথা আছে। হঠাৎ ঘুরে ফিরে আবার যুবরাজ সরকারের কথা মাথায় এলো জিমিনের। আচ্ছা, সে বিপদে পড়ে গেলে কি করে বাঁচবে? হঠাৎ করে জিমিন অন্য একজনের কথা মনে পড়ে যায়। 2 বছর আগে কক্সবাজারে বিশাল একটা বিপদে পড়েছিল সে। ওই মুহূর্তে ফারাজ এলাহি নামক একটা সুপুরুষ তাকে বাঁচিয়েছিল। এখানে সুগা এলাহি নামক একটা এই মুহূর্তে ফারাজ এলাহি নামক একটা সুপুরুষ তাকে বাঁচিয়েছিল। যদিও সুপুরুষের বাচ্চা স্ত্রী সব ছিল। স্ত্রীর নাম চিত্রাঙ্গনা। কি তার রূপ! তবে সেই মুহূর্তে ইচ্ছে করছিল মেয়েটার সতীন হয়ে যেতে, ফ্রিতে একটা বাচ্চাও পেয়ে যাবে। মন্দ হয় না। আর ফারাজ এলাহি তো অট্টইল টাকা, 2 বউ কেন 100 বউ থাকলেও ম্যানেজ করতে কষ্ট হবে না। ব্যাটার শরীর ভক্তি যেই কারেন্ট, সেইবার কক্সবাজারে এলাহি তার স্ত্রী এমনকি এক্সিস্ট্যান্ট অভ্রনীল থেকে শুরু করে তার বউয়ের সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। মেয়ে দুটো আসলে ভালো। তারা পরিচয় করিয়ে না দিলে হয়তো ছেলে দুটো কথাও বলতে না চাইতো তার সঙ্গে।
আর বলেছিলই বা কি এমন? ফারাজের রায়ের কথাই বলা যাক। জিমিন সুন্দর করে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, হ্যালো, আমি হলাম পার্ক জিমিন। ফারাজ হ্যান্ডশেক না করেই বলল, ও আচ্ছা, মানে কি লেভেলের বউ ভক্ত ভাবা যায়? তৃষা সেই প্রথম দেখায় একটু বউ হতে চেয়েছিল শয়তান লোকটার, তবে তাকে বানিয়ে দিল বোন। ছে ছে, সালার জীবন। বছর ৩৬৫ দিন ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে বসে থাকা জিমিনকে এত বড় একটা টাকাওয়ালা পাত্তা দিল না। তা স্বাভাবিক নয় কি? না জানি যুবরাজ সরকার তার মধ্যে কি এমন কিছু দেখেছে। ইসরে, কচু দেখেছে মানে? জিমিন তো দেখার মতো, তাকে দেখলে গলি ঘুপচির সব ছেলেরাই জিমিন মানে পাগল। কাল সকালে ভার্সিটি আছে, প্রথম ভার্সিটি যাবে, একটু রূপচর্চার দরকার আছে না? সেখানে গিয়ে সব ছেলেদের চোখ যেন জিমিনের দিকে থাকে, সেই ব্যবস্থাই তো করতে হবে। আবার রাত্রে পর্যাপ্ত না ঘুমালেও ডার্ক সার্কেল পড়ে যেতে পারে। শিমলা গাজর খাচ্ছিল, সরি গাজর খাচ্ছিল, সে গাজরটাও কেড়ে নিল জিমিন। এত কি বানিয়ে মুখে লাগানো! তৃষাতে অবাক হয়, এই মেয়েকে সে সারাদিন এইসবই করতে দেখে। ব্যাগ ভর্তি এসব জিনিস। সেই চট্টগ্রাম থেকে ব্যাগে করে সে আলু, শসা, পেঁয়াজ এনেছে। সে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কাল দেখবি পুরো ভার্সিটি তো রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তুই পরে সেই ছাই কুঠিয়ে বাসন মাজিস। তুই মদ সালি, আমার হাত কি বাসন মাজার জন্য তৈরি হয়েছে? নখে ম্যানিকিওর প্যাডিকিওর করতে কত লাগে ধারণা আছে? মুখ পুরি। সেই ভোর থেকে জিমিন তৈরি হয়, প্রথম দিন বলে কথা। নায়িকা নায়িকা একটু তো ভাব আনতেই হবে, তাই না? যাতে ভার্সিটির ঋত্বিক রোশনগুলো তার উপর লাট্টু হয়ে যায়। কিন্তু এটা তো বাংলাদেশ, ছেলেগুলো যদি জল হয়। মাথায় বিরাট একটা চিন্তা নিয়ে ভার্সিটির গেটে প্রবেশ করতেই দমকা হাওয়ার মতো একটা বাইক তার সামনে দিয়ে যায়। আচমকা মানে হলো পাশ দিয়ে কোনো জিনের বাচ্চা তার আলাদিনের জাদুর গালিচা নিয়ে গতিবেগে 400 বজায় রেখে দৌড় দিল। সেই একটা ঝটকার তাল সামলাতে না পেরে সামনে গর্তগুলো জায়গায় জমে থাকা পানিতে গিয়ে পড়ল জিমিন। তাকে উঠানোর বদলে 32টা দাঁত বের করে হাসলো। সেই হাসি দেখে জিমিনের মেজাজ পর্যায়ে গরম হলো। মনটা চাইছিল টেনে এই পানির মির্জাফরের বংশধরকে চুবিয়ে মারতে। তৃষা কিছু বলতেই পারছে না। আশেপাশের মানুষ চেয়ে চেয়ে হাসছে। এখানে নিজের উচ্চমাত্রায় গালিগুলো ঝাড়তে পারবে না, তখন মানুষ তো জিমিনকে হেব্বি নিচু লেভেলের ভাববে। জিমিন নিজে নিজে উঠে দাঁড়ালো। হাতের মধ্যে সেই নোংরা পানি লেগেছে। হাতটা নাকের কাছে নিয়ে শুকতেই গর্ভবতী মহিলার মতো বমি চলে আসতে চাইল। জিমিন নিজেকে সামলে বলল, কুল জিমিন, কুল। পাশ দিয়ে একটা ছেলে যাওয়ার সময় জিমিনকে দেখে হেসে বলল, আপুমনি, ওই জলে একটু আগেই হিসু করেছিলাম। আমার এত দামি হিসুর সুগন্ধিটা যে আপনার হাতে লেগে গেল। কজনের সৌভাগ্য হয় এমন পারফিউম গায়ে মাখার। জিমিন তো মনে হচ্ছে এটাকেও জলে ডুবিয়ে ইন্ডিয়ার বর্ডারে ফেলে দিয়ে আসতে। তবে সে অনেক কষ্টে নিজেকে শান্ত করলো। ক্লাস শুরু হয়ে যাবে, হাতে সময় নেই। জিমিন তাড়াহুড়ো ক্লাসের ভেতরে ঢুকতেই হঠাৎ একটা লম্বা চওড়া লোকের সাথে ধাক্কা খেলো। এত তাড়াহুড়ো ছিল, কার সঙ্গে ধাক্কা খেললো এত মাথায় নিল না। ক্লাসের ভেতরে বসে 10টা মিনিট জিরিয়ে নিতেই পারল না মেয়েটা। এমনই দুটো মেয়ে ক্লাসে এসে বলল, লাস্ট 10 মিনিটে ক্লাসে কোন কোন মেয়ে প্রবেশ করেছে। জিমিন তখনও সেই সব মাথায়
কথায় পাত্তা দেয়নি। আরো 2-4টে মেয়ে আগেই দাঁড়িয়ে গেছে। হঠাৎ একটা মেয়ে বলল, ওই যে সামনের দিকে ডান পাশে যে মেয়েটা বসে আছে সেও একটু আগেই ঢুকলো। জিমিন তখনও ব্যাগ থেকে আয়না বের করে মুখ দেখতে ব্যস্ত। কেন কেন যে প্রফেসর এখনো আসছে না, ধ্যাত। মেয়ে দুটো একেবারে তার সামনে এসে আয়না হাত থেকে কেড়ে নিয়ে বলল, নাম কি? সিনিয়রের সামনে দাঁড়িয়ে আছে, চোখে দেখতে পাও না? জিমিন একটু অবাক হলো, মনে মনে বলল, এরা আবার কোন আপদ? মেয়ে দুটোর মধ্যে থাকা চিকন মতো একটা মেয়ে বলল, নাম কি তোমার? দেখে তো মনে হচ্ছে বেশি বয়সও না। জিমিন মনে মনে বলে উঠল, তো আপনাদের মতো দামড়া লেজ ছাড়া জলপরি দেখতে লাগছে নাকি? উঠে পড়ো। কোথায় উঠবো? তুমি তো ভারী বেয়াদব। তোমাকে পরে ধরছি। চলো, সুগা অপেক্ষা করছে। এই আপু, দেখেন, আমার এখন পড়ালেখার বয়স। প্রেম ভালোবাসা আমার জন্য অপেক্ষা করলেও আমি যেতে পারবো না। ওদের বলেন পরে দেখা করব। জিমিন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তেই তাকে থামিয়ে দিয়ে ফিসফিস করে বলল, ওদের সঙ্গে লাগতে গেলে ওরা একেবারে লাগিয়ে দেবে। জলদি যা, আর যাই বলবে না কেন সব কিছুতে সরি বলবি। নিচের দিকে চেয়ে থাকবি। এখন মাথায় বসতে বললেও সব সব করবি, ঠিক আছে? চুপ কর, যা। বায়োলজি ডিপার্টমেন্টের নিচে জিমিন সহ বাকি মেয়েগুলোকে দাঁড় করানো হলো, একেবারে লাইন ধরে। জিমিন আন্দাজ করতে পারছে এখানে যা কিছুই হয়ে যাক না কেন, ভালো কিছু তো কখনোই হবে না। জিমিন দাঁড়িয়েছে একেবারে পেছনে, এক এক করে দেখছে, সামনের দিকে যাচ্ছে, তারপর সোজা ক্লাসে চলে যাচ্ছে। তবে কার কাছ থেকে ফিরে আসছে দেখতে পাচ্ছে না। সামনে মনে হয় শাহরুখ খান বসে আছে। ধুর। জিমিন মেয়ের পালা আসতেই সে সামনের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখতে পায় বাইকের সঙ্গে হেলান দিয়ে বসে আছে একটি উজ্জ্বল শ্যামবর্ণের সুপুরুষ। সাদা একটি গেঞ্জি, ওপর জলপাই রঙের শার্ট পরিহিত, শার্টের বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, গাঢ় ছুঁই ছুঁই, গলায় কি সব ঝুলিয়ে রেখেছে। হাতেও কত রকমের অদ্ভুত ব্রেসলেট, ঘড়ি নেই। কিন্তু কেন? সময় দেখারও সময় নেই বলে দেখে তো মনে হচ্ছে পুরান ঢাকার খানদানি কোনো বংশের বিগড়ে যাওয়া সুদর্শন লাফাঙ্গা। যাকে সিনিয়র সাহেব বুঝি উনি। জিমি নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। এই ছেলে নির্ঘাত তার রূপ দেখে থমকে যাবে। ওই অদ্ভুত দেখতে গলায় ঝুলিয়ে রাখা কিংবা হাতের ব্রেসলেট গুলোর সঙ্গে কোনোভাবে যদি জিমিনের ওড়নাটা আটকে যায়, তো ব্যাকগ্রাউন্ডে লা 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 মিউজিকটা কি বাজবে কি? জিমিন এত সব কল্পনায় ছেদ ঘটিয়ে সেই বাইকে হেলান দিয়ে বসে থাকা লোকটি তুড়ি বাজালো। জিমিনের হুঁশ ফিরতেই বলল, এই যে মিস ট্যাপলেট, কাম হেয়ার। পাশ থেকে সবাই হেসে উঠতেই লোকটা তাদের দিকে তাকালো। মুহূর্তেই সবাই থমকে গেল। জিমিন একটু অবাক হলো বটে, কোন দেশের প্রধানমন্ত্রী আমার যে ওনাকে দেখে সবার ভয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলতে হবে। জিমিন এগিয়ে গিয়ে বিরক্ত নিয়ে জিজ্ঞেস করলো, দেখা হয়েছে আমাকে? হলে বলুন, কেটে পড়ি। আশেপাশে সবাই তো শুনে আবার কানা ঘুষা করছে। এই মেয়ের সাহস দেখেছো, আজকেই এসেছে আর আজকেই এত বেয়াদবি। আর সে জানে তার সামনে কে বসে আছে। পেছন থেকে একটা মেয়ে জিমিনকে টেনে ঘষে দুটো লাগাতে যাবে, তখনই আগের লোকটা বলল, আমি আছি তো, ওকে বায়োলজি ডিপার্টমেন্টের ক্লাসে পাঠা জলদি। তৃষা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে উঠল, সেখানে গেলে? বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাস করা বোঝে, জাস্ট কাম ফাস্ট। আর হ্যাঁ, আমি সুগা মিন ইয়ঙ্গি সুগা। রুমের মধ্যে একঘেয়ে ফ্যানটা চলছে। বেঞ্চের ওপরে ভালো করে বসলো সুগা। জিমিন তার ব্যাগটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। সে লক্ষ্য করলো
সুগাকে। তারপর বলল, ব্যাগটা দাও, ব্যাগে পার্সোনাল জিনিস আছে। দিবি বল? ছিনিয়ে নেওয়া অভ্যাস আছে কিন্তু। ধমকের চোটে জিমিন ব্যাগটা দিতে দেরি করলো না। সুগা ব্যাগ হাতে একটা লাল লিপস্টিক পেল, ভালো করে দেখে একবার হাসলো, কিন্তু কঠিন সেই হাসি। সিনিয়রদের যে সালাম দিতে হয় তা জানা আছে? আছে। ওইসব তাড়াহুড়োয় যে ধাক্কা দিয়ে চলে গেলে সালাম তো দূরে থাক, সরিয়ে বললে না। কাজটা কি ভালো করেছো? না, একেবারে পচা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর দুঃখিত। হোক, তোর সাথে মজা করছি, তামাশা চলছে। দেব বাম হাতে একটা কষিয়ে, তখন মজা বুঝিয়ে যাবে। সরি সরি। সুগা নিজেকে শান্ত করে এবার গলায় স্বর বদলে বলল, লাল লিপস্টিকটা ঠোঁটে ঘষে আমার গালে একটি শক্ত চুমু দাও তো। তবে চাইলে ঠোঁটেও দিতে পারো, ঠান্ডা গলায় বলল সুগা। তৃষা ভয়ে কেঁপে উঠল। ভাইয়া? ফিস ফিস করে বলল, তোর ভাইয়া গেছে জাহান্নামে, তুই চুমু দে আগে বাদর মুখে। সুগা গর্জে উঠল। জিমিন শরীরটা ঝাঁকিয়ে দিল। সে চোখ নামিয়ে বলল, সরি ভাইয়া, পরের বার সালাম মিস হবে না। ভার্সিটিতে আপনাকে দেখলেই সালাম দেব। তুমি আগে চুমু দাও পাখি, সালাম পরের বারের জন্য তুলে রাখলাম। জিমিন ভয়ে ঠোঁট কাঁপছে। পুরো ভার্সিটির শত শত শিক্ষার্থী তার দিকে চেয়ে আছে, কানাঘুষা করছে, হাসছে। লজ্জা আর ভয় তৃষা নাজেহাল অবস্থা। সুগা তুড়ি বাজিয়ে জিমিনের হুঁশ ফিরল। সে কাপা গলায় পুনরায় বলল, কানে কথা ঢোকে না? ভার্সিটির হলের রুমগুলো কিন্তু পুরাই ঝাক্কাস। যা বলেছি জলদি না করলে কিন্তু সেই রুমের সফর করিয়ে আনবো। আমার আর ভুল হবে না, এবারের মতো ক্ষমা করা যায় না? সালি। সুগা জিমিনের দিকে এগিয়ে এলো, হাতের সিগারেটটা ফেলে ধোঁয়া ছাড়লো ঠিক জিমিনের মুখ বরাবর। সরু চোখে জিমিনের দিকে তাকিয়ে ফু দিয়ে চোখের সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে হঠাৎ করে গাল চেপে ধরে বলল, তুই চুমু দিবি নাকি আমি থাপড়ে চুমু আদায় করে নেব? জিমিন কোনো কি করবে উপায় না পেয়ে চোখটা বন্ধ করে ঠোঁট এগিয়ে দিতে তৎক্ষণাৎ সুগা উঠে দাঁড়িয়ে বলল, মুড নেই শোনা। সুগা কেমন কেমন একটা যেন গন্ধ পাচ্ছে। এক পর্যায়ে জিমিনকে বলল, ভয়ে আবার কেউ জামা কাপড় ভিজিয়ে দিল নাকি? কেমন একটা ওই ধরনের খাটাস গন্ধ নাকি ধাক্কা খাচ্ছে। জিমিন আর এই গন্ধের ইতিহাসের বিষয়টা বুঝতে সময় লাগলো না। তাকে এমন ঘাবড়ে যেতে দেখে সুগা জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকাতেই বলল, ইয়ে মানে আমি মৃত্যুর মুখে পড়েছিলাম তাই তো? ওই জন্য। না হওয়া সতীনের জামাই ফারাজ এলাহির কাছে একটা কল দিয়ে কি বলবো, আমার ভাইয়া হরফে সাইয়া জানেন ভার্সিটির সিনিয়র সুগা না ডিম, ওই ছেলেটা দিল আমায় খাইয়া। জিমিন পারলে ব্রেন থেকে ওই স্মৃতিগুলো ডিলিট দিত। ভার্সিটির প্রথম দিনে এমন জঘন্য যাওয়ার খুব কি প্রয়োজন ছিল? ওই ব্যাটা সুগাকে ইঁদুর খাওয়ার বিষ খাইয়ে দিতে ইচ্ছে করছে জিমিনের। দুনিয়ায় কোনো হ্যান্ডসাম ছেলে কি নেই জিমিনের এই হার্টবিট দলার হাত থেকে বাঁচানোর জন্য? তবে একটু শান্তি তো লাগছেই, লাগবে না? ওই সুগা হাওয়া যে লিক করে এসেছে জিমিন, মানে তার বাইকের। সকালে যে বাইকটা তাকে মুতু জলে ফেলেছিল, ওই বাইকের নাম্বারটা কেবল পেছন থেকে এক ঝলক দেখেছে। ওই করলার বাইকের নাম্বারের সঙ্গে মিলে যায়। জিমিনকে চুমু দিতে বলা, তাই না? গায়ে গন্ধ বলে অপমান করা। এবারের বুড়ি গঙ্গার কালো পচা জলে চুবিয়ে রোদে শুকাতে ইচ্ছে করছে জিমিনের। সেদিন সে জিমিনকে অসভ্য লোক, সুন্দরী মেয়েদের সঙ্গে যে প্রেম করতে হয় তা ওই মগা কি জানে না? ভাব দেখায় শাহরুখ খান।
আচরণ তো নায়ক বগা খানের মতন। জিমিন কাজী বাড়ির ছোট মেয়ে। চট্টগ্রামের শান্তিবাগ শালমারি আফশিন এলাকায় তাদের বাড়ি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন, মা গৃহিণী। মূলত মায়ের থেকেই সাজগোছের স্বভাবটা পেয়েছে। জন্মের পর থেকে মাকে কখনো পরিপাটি ছাড়া দেখেনি সে। খোদায় 30টা দিন ফকফকা চকচকা দেখেছেন। জিমিন ছোট একটা বিচ্ছু ভাই আছে, নাম নাম যে হোক, ক্লাস 10-এ পড়ে। এই বান্দার কথা বললেও কম পড়ে যাবে। বাথরুমেও ফোন নিয়ে যায়। ফোনের সঙ্গে তার সেই যে সম্পর্ক, যেটা মনে হয় কালো জাদু করেও নষ্ট করা যাবে না। জিমিন দুরন্ত চালাক বলেও ভুল হবে, আবার বোকা বললেও। মানে এই মেয়ে কাজের না, আবার অনেক কাজের। পড়ালেখা মেধা প্রখর, তবে ওই মেধা খালি পড়ালেখাতেই কাজে লাগে, বাকি সব কিছুতে 0% কাজে লাগে না। আর যদি বলা হয় রূপ, হ্যাঁ ওই একটা আছে বলেই তো মাথার মধ্যে ব্রেনটা একটু কম। না মানে ব্রেন আছে, কিন্তু সে অলসতার কারণে কাজে লাগে না। জিমিন ঠোঁটের কাছে তিল আছে, তিলটা তাকে আকর্ষণীয় করে। ওই সব টোল ফুল তো তার পড়ে না, কিন্তু হাসলে গজদারটা অবশ্য দেখা যায়। সেই ছোটবেলার কথা, এক ফাইভে পড়া ছেলে তার গজদাঁতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। সেই থেকে জিমিন তার দাঁতের বিরান্ত যত্ন নেয়। বলতো যার না দাঁতের নজর তো লেগে যেতে পারে। তখন দাঁত পড়ে গেলে কিংবা পোকা ধরলে তো দেওয়ার ভেঙে সাংবাদিক এসে যদি জিজ্ঞেস করে, আপনার টুথপেস্টে কি নুন আছে? পুরান ঢাকার ঘিঞ্জি অলিগলি পেরিয়ে বুড়িগঙ্গার উত্তর তীরে অবস্থিত সোয়ারি ঘাটের নির্জনতা আজ অন্যরকম। নদীর কালো ঢেউ কেবল ধপধপ করে উঠছে। অন্ধকার ডোবার রাতে শুধু দূরে কাকের মতো কিছু কণ্ঠস্বর ভেসে আসছে, তারপর আবার সব স্তব্ধ হয়ে যাচ্ছে। এই স্তব্ধতার মাঝেও প্রাণ বাঁচানোর তাগিদে মরিয়া হয়ে ছুটে চলেছে এক তরুণী। বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ। যেই হাতের মেহেন্দির রং এখনো পুরোপুরি ওঠেনি, সেই হাতই আজ মাটি খুঁড়ে বাঁচার চেষ্টা করছে। শ্বাসকষ্টে বুক ধড়ফড়িয়ে হৃদস্পন্দন যেন বেরিয়ে আসতে চাইছে। তাই তার অপরাধ কি সে জানে না। সে শুধু জানে তার পেছনে ছুটে আসা কালো হুডি আর মুখোশ পরা মানুষটা তাকে খুন করবে। খুনটাও যেন তেন খুন নয়, নির্মমতার সংজ্ঞা পাল্টে দেওয়া খুন। মেয়েটি অন্ধকার গলি পেরোতে না পেরোতেই ধপাস করে পড়ে গেল মাটিতে। হাঁটু চিরে ইটের ধারালো কোণ মাংসে ঢুকে যায়। ভয়াত চেহারা নিয়ে উঠে দাঁড়ানোর আগেই শুনতে পায় একটা গান। ফোনে ছাড়া সেই গানের সঙ্গে সুর মেলাচ্ছে কেউ। মেয়েটি বুকের ভেতর ভয়ে পাথর জমে ওঠে, চোখে অন্ধকার ঘনীভূত হয়। দাঁড়াতে না দাঁড়াতেই হঠাৎ ঠান্ডা এক চাকু তার গলার ভেতরে ঢুকে যায়, সোজা কণ্ঠনালীর ভিতরে। গটগট শব্দে রক্ত ছিটকে বেরোয়, এক পাশে লাল ঝর্ণার প্রসারের মতন। মরণের সাথে সাথে ভয় বেড়ে যায়, কারণ গানটা এখনো বাজছে। সে মানুষ গাইছে গলা মিলিয়ে, কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায়, স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়। প্রেম আমার, ওহো প্রেম আমার। মেয়েটি ছটপট করে গলার ভেতরের থেকে ভূতা শব্দ বেরোয়, জবাই করা পশুর মতন। মুখোশ পরা খুনি এই স্ত্রীটাকে উপভোগ করে, তার নিস্তেজ দেহের টানা পড়ুন। অভিশপ্ত এক হাসি ভেসে ওঠে মুখোশের আড়ালের থেকে। ধীরে ধীরে মুখোশ খুলে ফেলে সে। চোখে উন্মাদনা মেশানো উত্তেজনা, ঠোঁটের প্রশান্তি বাঁকা হাসি, কিন্তু এখনো শেষ হয়নি। হঠাৎ সে এক ঝটকায় কাছুর গলায় ভেতর ঘুরিয়ে নিল। রুহু কেঁপে উঠল, চোখগুলো বিস্ফোরিত হয়ে ফেটে বেরিয়ে পড়তে চাইল।
এই রাতের আধারে সোয়াবিন ঘাট পেরিয়ে এই নির্জন জায়গায় কেউ সেই মেয়েটিকে বাঁচানোর জন্য নেই। মেয়েটি ছটফট করছে, তবে সে দৃশ্য তেমন একটা উপভোগ করতে পারছে না লোকটি। এখানে কোনো থ্রিল ব্যাপার আসছে না। সে এক ঝটকায় গলা থেকে চাকু বের করে পরপর 4টে কোপ বসালো চোখের মনির ওপর। গলে ছিটকে একবারে কালো মণিটা নরম হয়ে গেছে, চোখগুলো নরম হয়ে গলে পড়লো। গালের ওপর ছিটকে পড়লো লাল কালো রক্তমাখা মাংসের টুকরো। মেয়েটি তৎক্ষণাৎ মৃত। মৃত্যুর কারণ জানার আগে মৃতদেহের ওপর ঝুঁকে খুনির হাত বোলালো। মেয়েটির লম্বা কালো চুলের ভেতর আঙ্গুল চালিয়ে বলল, বাহ, চুলগুলো বেশ তো, আমার যে এগুলোই চাই। তারপরে এক ঝটকায় হুডির পকেট থেকে কাঁচি বের করে ঘ্যাচাক শব্দে গোড়া থেকে কেটে ফেললো পুরো চুল। হাতে নিয়ে এমন ভাবে দেখলো যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। চোখে মুখে আবার সেই তৃপ্তিদায়ক হাসির রেখা। চুলগুলো পকেটে ঢুকিয়ে দিল সন্তুষ্টি হাসি মুখে নিয়ে। তারপর সোজা উঠে দাঁড়ালো। কি গরম পড়েছে আজ! এত গরমে তো প্রতারকদের খুন করতে কষ্ট হয়, তাই না? সেই হুডিটা খুলে হাতে নিল। পরনে একটা সাদা রঙের শার্ট ছিল। শার্টের বুকের কাছে বোতামটা খুলে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল। লাশটা যে কিছু না বলে প্রশ্নের উত্তরের অপেক্ষা করতে করতে ওপারের দাবি নিয়ে চলে গেলে তাতে তার কিছু যায় আসে না। সকালে এই লাশ নিয়ে বড় হই হট্টগোল বাঁধবে। জলদি বাড়ি ফিরে ঘুম দিতে হবে, না হলে সকালে খাবারে ব্রেকিং নিউজটা শুনবে কি করে? মানুষকে জানতে হবে না একটা প্রতারকের শেষ পরিণতি কি ছিল। যাওয়ার সময় সে এক নাগাল গান গাইল, প্রেম আমার, ওহো প্রেম আমার। জীবন কুঠির। কেওড়ানীগঞ্জের জিনজিয়ান অবস্থিত সেকালে একটি জমিদার বাড়ি। যদিও এই বাড়ি দেখতে তেমন হলেও জমিদারের বাড়ি নয়। এই সময় ইংরেজরা তৈরি করেছিল। দেশ ছেড়ে চলে আসার আগে জিয়ন বাড়ির পূর্বপুরুষ কিনে রাখে। তারপর মিস্টার কিম নামজুন বাড়িটিকে পুনরায় সংশোধন করে এখানেই বসতি স্থাপন করেন। বুড়িগঙ্গার তীর ঘেঁষে নেওয়াজের এই কুঠি। নেওয়াজ পুরান ঢাকায় নামি দামি বংশ। তাদের মশলার ব্যবসা আছে। দেশে বিদেশে নদীপথে মশলার রপ্তানি করে থাকেন। পুরান ঢাকার নামি দামি আড়তগুলোর মধ্যে শতাংশ তাদের নিজস্ব। জীবন বাড়ির আসল কর্তা বোকাম। এই বিষয়ে এসেছে, একা হাতে সব সামলাচ্ছে। ছেলে একটা আছে, তবে সে এখন থেকেও নেই। নিজের আপন বলতে একমাত্র নাতি সুগা, সুগা আছে। তবে সে তো মশাই বদমেজাজি হয়েছে একটা। বাইক নিয়ে ঘোরাঘুরি, এখানে সেখানে ঘুরে ফটোগ্রাফি, গিটার একটা নিয়ে রাত জেগে আড্ডা দেওয়া, এসব ছাড়া আর তার কোনো কাজ নেই। কই দাদার বয়স হয়েছে, বাসায় হাল নিজেই ধরবে তা তো নয়। উল্টো রাতে মদ খেয়ে বাসায় ফিরলে এই বুড়োকেই সামাল দিতে হয়। তবে আর নয়, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। ভালো মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দেওয়া আগ পর্যন্ত এই মহাশয় লাইনে আসার পাত্র নয়। হয়েছে একটা বুনো হয় না, মুখ হাত দুটোই সবার আগে চলে। বাচ্চা কাচ্চা না হলেও নাতির এই স্বভাব বোধ হয় আর ঠিক হচ্ছে না। সংসারের পানি গায়ে পড়লে খানিক সরবে। বোগাম সকাল সকাল উঠে চেঁচামেচি করছেন। দৌড়ে আসেন তার মেয়ে জিনরা আগে রাজশাহীতে থাকতো। স্বামী মরেছে সেই ছোট্ট মেয়েটা হওয়ার পর। শেষে এত অভাব অনটন দেখে বোকাম নিজের কাছে এনে রাখেন।
ঝিন ঘরে দুই ছেলে মেয়ে। ছেলেটা একেবারে মানুষের মতো মানুষ হয়েছে, বলা চলে স্পেশাল ফোর্সের আর্মি। তার কথা বলার ভঙ্গিমা থেকে শুরু করে সবাই আলাদা। বেশি কথা বলে না, তবে যা বলে তা কম কোথায়। এই বাড়িতে সুগার ভক্তের থেকে প্রশ্রয় দেওয়ার ভক্ত বেশি। মেয়ে মেয়ে মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন বিয়ের কথা বলার জন্য। সরকারি চাকরিজীবী, তাও আবার ইলেকট্রিক স্পেশাল ফোর্সের আর্মি। ড্যাশিং লুক, মারাত্মক চাহনি, কোনটার অভাব তার। প্রত্যুষ নাস্তা জাঙ্কুক নাস্তার টেবিলে বসে বোন লিসাকে জিজ্ঞেস করলো, কিরে সুগা কোথায়, নাস্তা করবে না? সে তো রাত করে ফিরেছে, আমি ডেকে আনি। ইচ্ছে। সুগা মুখটা ভেঙচি কেটে ঢ্যাং ভেঙিয়ে সুগার ঘরের দিকে গেল। এটা লিসা হবে। লিসা মুখটা ভেঙচি কেটে ঢ্যাং ভেঙিয়ে সুগার ঘরের দিকে গেল। বোকাম, এই এত বড় সীমানার মধ্যে দুটো বাড়ি, একটা সুগার কুঠির, অন্যটা হাউস লাফ, একটা বাগান বাড়ি। সুগার 25তম জন্মদিনে দাদা তাকে বাড়িতে একবারে নিজের নামে লিখে দিয়েছেন। এখন এখানে কম সেখানে বেশি থাকা হয়। কাঠের তৈরি একটা বাড়ি, চারপাশে নিজের মতো করে সাজিয়েছে। বাড়িটা দোতলা, তবে বেশি বড় নয়। চারপাশে কেমন যেন ভয়ানক ভয়ানক লাগে। প্রকট দুপুরে কিংবা রাতে ভয়ে ওদিকে মানুষ যেতে চায় না, যদিও সুগা তার সীমানায় কাউকে যেতেও দেয় না। রান্না থেকে ঘরের কাজ সে নিজে সামলায়। একবার দাদু কাজের মেয়েকে রুমে পাঠিয়েছিল। সেই মেয়ে তো সকাল সকাল খালি গায়ের উপর হয়ে শুয়ে থাকা সুগাকে দেখে প্রেমে হাবুডুবু খেয়ে একেবারে শেষ। সুগাকে কফি দিতে এসেছে নাকি সুগাকে চোখে খেতে এসেছে সে নিজেই ভালো জানে। সুগা খালি একবার বলেছিল দেখা দেখি করে চোখের স্বাদ মিটবে, তবে বাকিগুলো কাম। সুগা প্রেমময় জিমিন, তোমার একটু তৃষ্ণাত্ম করি কথাটা নিয়ে শুরু করবো লাডিং। সেই মেয়ে ওই দিন নতুন কাজে এসেছিল, দুদিনও টিকতে পারেনি। সুগার সঙ্গে দেখা হলে কাম হেয়ার বলতে সে চোখ মারে। মেয়ে আর সাহসী হয়নি ওই বাড়িতে কাজ করার, কিংবা তার সুগার প্রেমে হাবুডুবু খাওয়ার। সুগার ঘরে ঢুকতেই দেখলো সুগা বিছানায় শুয়ে আছে, জুতোগুলো খোলেনি, গায়ে সাদা একটা শার্ট। দেখে মনে হয়েছে রাতে কত গুরুত্বপূর্ণ কাজই না করে এসেছে। সুগার লিসার ইচ্ছে করছে সুগার ঘাড় ছুরি কালি চুলগুলোতে একটু হাত বুলিয়ে দিতে। সে মিষ্টি মিষ্টি হেসে বলল, ও সুগা ভাই, নাস্তা খাবে না? সুগা নড়ে চড়ে বিরক্ত নিয়ে বলল, তোমার বাল খাবো, যাও নিয়ে এসো। একটু সুন্দর করে বলতে তো সবই নিয়ে আসতে পারি। সুন্দর তোমার, বলেও থেমে গেল সুগা। তোকে না বলেছি আমার ঘরে আসবে না? এমন কেন করো? সকাল সকাল পীড়িতের প্যাচাল পড়িস না তো, তোকে দেখলেই আমার মাথায় রগগুলো নড়ে ওঠে। কেন, সুন্দর লাগছে না? নতুন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। খালি ফেস ওয়াশ করলেই হয় রে মাগি, একটু ব্রেন ওয়াশও তো দরকার আছে। সুগা আর লিসা আর অপমান নিতে পারছে না। রোজ রোজ এত অপমান আর মানা যাচ্ছে না। এই লোককে বিয়ে করে মানুষ বানাতে হবে, কিন্তু সে তাকে বিয়ে করলে তো। সুগা গাল ফুলিয়ে উঠে পড়ে। সে যাওয়ার পরে সুগা উঠে একটা সিগারেট ধরায়। দুর্বল, আজকে লেট হয়ে গেল, জলদি ভার্সিটি যাওয়ার কথা ছিল। ওই শালী বাদরমুখী তার বাইকের হাওয়া লিক করে পালিয়েছে কাল। ওর ভেতরে এত আগুন কিসের? সুগা আজ
গলাটা চেপে ধরে বুড়ি গঙ্গার পানি দিয়ে ওর আগুন নিভাবে। নাস্তা তো দূরে থাক, তার তীব্র মেজাজ খারাপ নিয়ে কারোর সঙ্গে দেখা না করেই সুগা ভার্সিটি যায়। তখন ক্লাস চলছে পুরো দমে। সুগার হাঁটার গতি দেখে সবাই বুঝতে পারছে আজ কারোর উপর তাল পড়বে। সুগার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে অঙ্কুরত। গুনগুন করে ডেকে মাথায় খায় ছেলেটা। সেও আজকে সুগার এই রূপ দেখে আন্দাজ করতে পারছে ভয়াবহ কিছু হতে চলেছে। প্রেম সরাসরি সুগা সরাসরি জিমিনের ক্লাসরুমে গিয়ে পুরো জমজমাট চলা ক্লাসের মধ্যে এসে পকেট থেকে পিস্তলটা বের করে একেবারে জিমিনের কপাল বরাবর ধরে। জিমিনের মধ্যে কোনো রিয়াকশন নেই, তবে ভয় দেখানোর জন্য এত সস্তা খেলনাগুলি। সে ফোনটা বের করে সুগাকে বলল, এই ভালো করে ধরো, চেহারাটা যেন এমনই গুন্ডা গুন্ডা লাগে। এইতে একটা ছবি তুলে দে তো, ইনস্টাগ্রামে পোস্ট করবো। রীতিমতো তখন ক্লাস পুরো চুপ। স্যার নিজেও চুপসে আছেন। সুগার মেজাজ তখন আরো খারাপ হয়েছে। সে পুরো ক্লাসের মধ্যে জিমিনের গলা চেপে ধরলো, বান্দির বাচ্চা, তোর সাথে জামিন ইউনি সুগার করবে প্রেম? এই অঙ্কুর হলের রুমের চাবি দিত। শালিরে বুঝিয়ে দি, পিস্তল আমার আসল না নকল। জিমিনকে হলের রুমে এনে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয় সুগা। ধাক্কা দিয়ে বিছানায় ফেলতে যাওয়ার আগে জিমিনের গলা উঁচু করে বলল, এই ভাইয়া ওয়েট, মুখে অনেক দামি মেকআপ করেছি, এভাবে ধাক্কা দিয়ে ফেললে তো সব মেকআপ বিছানার চাদরে গিয়ে লাগবে। আমি নিজ থেকে যাচ্ছি, দেখি আপনি আপনার কোন ক্যালমা দেখান। সুগা একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে বলল, আজকেও বাঁদর মুখী দেখছি, ঠোঁটে লিপস্টিক দিয়েছো, তাও কড়া লাল, অনেক সুন্দর লাগছে। আসলেই তোমার মতো সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে একটা পিস। ওয়েট, একটা ছবি তুলে রাখি কেমন? জিমিন প্রথমে মুখ বাঁকিয়ে রাগ দেখালো, ভেতরে ভেতরে হাসি চেপে রাখলো। মনে মনে ভাবলো, অবশেষে এই ছেলেও তার রূপের খাঁচায় বন্দি হয়েছে। সে বলল, মাফ করে দিয়েছি গাধা, পরে হলেও আমার মর্ম বুঝতে পেরেছেন, এটাই অনেক সিনিয়র ভাইয়া। নেন আপনার মতো আইফোন তুলেন একটা কড়া ছবি তুলেন। সুগা উৎসাহ নিয়ে বলল, সুন্দরী আপু, একটু পাউন্ড করবেন? আপনাকে পাউন্ড করলে বেবি ডল লাগবে। প্রশংসা শুনে জিমিন মাথা আরো উঁচু হলো। গর্ব ভরে ঠোঁট বাঁকিয়ে পোজ দিতেই সুগা ক্লিক করে ছবি তুলল। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, হয়ে গেছে, নাম্বারটা যদি দিতেন পাঠিয়ে দিতাম। জিমিন ভ্রু উঁচিয়ে বলল, যে সে মানুষকে জিমিন নাম্বার দেয় না ভাইয়া। সুগা গম্ভীর হয়ে উত্তর দিল, হ্যাঁ ঠিক বলেছেন আপু, কষ্ট পেলাম, বুক ভরা ব্যথা নিয়ে না হয় আপনাকে আপনার ছবিটা দেখাই। ফার্স্ট রাইভ ভাইয়া। সুগা এক মুহূর্তে কাছে এসে ফোনটা সামনে ধরে ছবিটা দেখায় জিমিনকে, তারপর বলে, দেখ খবিস মায়া তোর ছবি। জিমিন সেই ছবি দেখে সুগার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। এটা কি দেখালো? একটা বানর লাল লিপস্টিক ঠোঁটে ঘষে মুখটা পাউর হয়ে রেখেছে। জিমিন রূপ নিয়ে মজা নেওয়া। আপনি নিজের থোমা খানায় আয়নায় দেখেছেন? গরিলার মতো দেখতে। সুগা ভ্রু কুচকে ঝালো গলায় বলল, এই মেয়ে দেবো নাকি ডিম থেরাপি? বাপরে। জিমিন মুচকি হেসে জবাব দিল, আপনার ওই থেরাপি করে দেখান, ভালো লাগলে পরে আমি সার্ভিস নিয়ে দেখব। মুখে মুখে তর্ক ছাড়া আর কি কিছু পারো না? আরও অনেক কিছু পারি, কিন্তু এই মুহূর্তে পারবো না। আমার একটা ডিমান্ড আছে না? তোমার রিমান্ড আমি লাথি মেরে জানলা দিয়ে ফেলবো।
কখন ফেলবেন একটু আগে ভাবে জানিয়ে দিয়েছেন আমার বান্ধবী তে মরিচকে বলবো নিচ থেকে ক্যাচ ধরতে। আমার ডিমান্ডের সেই দাম বিক্রি করলে মামলায় হয়ে যাবেন। প্রেম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, তেড়ে এসে জিমিনের চুলমুঠি ধরতেই জিমিন চেঁচিয়ে উঠল, আরে ছাড় বেটা, চুল ছাড়, চুল সব এমনিতেই পড়ে যাচ্ছে, ছাড় কইলাম। এত চেঁচামেচি সুগা খানিকটা থমকে গেল। ভাবলো এভাবে চিৎকার করলে বাইরে থেকে কেউ কিছু ভেবে বসতে পারে। তাড়াতাড়ি চুল ছেড়ে দিয়ে তার মুখ চেপে ধরে বলল, আরে কিছু করেছি নাকি? এমনভাবে চেঁচানোর মানে কি? জিমিন মুখ ছাড়িয়ে আরো জোরে চেঁচিয়ে বলল, ও মোর খোদা, মরে গেলাম রে সুগা। সুগা তুই আর সুগা প্রেম দিস না। সুগা স্তব্ধ হয়ে বলল, নাউজুবিল্লাহ, মেয়ে তোমার ভয় নেই? জিমিন গম্ভীর গলায় বলল, ভয়কে রোজ আমি কিনে বেছি, এখন ধাক্কা দেব নাকি সাইড দেবেন? উপস, ছেলে পুলেদের জন্য পড়ালেখা করতে পারছি না ঠিক মতো। এই যাচ্ছ কোথায়? চুপ করে বেটা, আপনার মুখ করে দেব ভোতা। চুপ থাক, যে কারণে এখানে তোকে আনা তা তো এখনো বাকি। কি? সুগা গম্ভীর দৃষ্টি মেলে কাছে এগিয়ে এলো। হাতা গুটিয়ে শার্টের বোতাম খোলা শুরু করতেই জিমিন বুক ধর ধর করতে লাগলো। এ কি, সত্যি কি ছেলের উদ্দেশ্য খারাপ? এক পা করে কাছে আসতেই জিমিন চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই সুগা পাশ কাটিয়ে তার পেছনে থেকে ইয়ারফোনটা তুলে নিল। হেসে বলল, চোখ খুল বাদর মুখী। সুগা, হাসমিন সিনেমা চলছে না এখানে। ইমরান হাশমির সিনেমা চলছে না এখানে। বিছানায় শুয়ে ইয়ারফোন কানে গুছিয়ে আবার বলল, পাক্কা 10 মিনিটের মধ্যে ঘরটা ঝাড় পোছ দিয়ে কফি নিয়ে আসবে, বুঝলে বাদরমুখী। জিমিন দাঁত কামড়ে ভেতরে ভেতরে গজরাল এখানে এনে আদি খেতা দেখাবে ভেবেছিলাম, আরে গিনিপিগ করাচ্ছে এখানে এনে রেখে দেওয়া হয়েছে। দেমো নাকি ঝাঁটা দিয়ে মাথায় একটা 400 ভোল্টের বারশালা, একেবারে হাইব্রিড করলা, খেতে তেতা কিন্তু পুষ্টিকর। ক্লাসের সামনে বসে আছে ইয়ানো, এই নিয়ে দুটো লাশ পেল, দুটো মেয়ে, দুটোর মাথায় চুল কেটে নেওয়া হয়েছে। খুনি চুল কেটে নিয়ে হয়তো বুঝিয়ে রেখে যায় তার খুনের প্যাটার্ন কেমন। লাশের ময়না তদন্তের ব্যবস্থা করতে বলে ইউনো চোখের সানগ্লাসটা ঠিকঠাক মতো লাগিয়ে উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে একদল সাংবাদিক তাকে ঘিরে ধরে। স্যার, এই নিয়ে এমনভাবে দুটো মেয়ে খুন হলো, আপনারা এখনো কিছু করতে পারলেন না যে? তাহলে কি এভাবে একটার পর একটা খুন হবে আর আমাদের মেয়ে মানুষকে এভাবে ভয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে? তদন্ত আর বাদাম ভাজা কিন্তু এক জিনিস নয় যে চাইলেই ভেজে খেয়ে ফেললাম। সাইড প্লিজ। ইউনো মিডিয়ার মাঝ থেকে কোনো মতো বের হয়ে গাড়িতে গিয়ে বসলো। মাথাটা নষ্ট করে দিবে এবার বিষয়টা। পুলিশ সামাল দিতে পারছে না বলে এমন ঠুনকো একটা লেম বিষয়ে তার মতো কর্মকর্তার প্রশাসনে ধরিয়ে দিয়েছে। এখন সরকার ওপর তো যাওয়া যাবে না, গেলে চাকরি থাকবে কি? ইউনো গাড়িতে বসতেই বাসা থেকে জিন কল করলো। সে তা তড়িঘড়ি করে বলল, ভাই আর মা তোর জন্য আবারও পাত্রী দেখতে শুরু করেছে, এবার মনে হয় ভাবি ঘরে আনবেই। হোয়াট ননসেন্স! আবার যুবরাজ সরকার মেজাজ তুঙ্গে, সকাল থেকে মাথা নষ্ট। হেডলাইনে বড় বড় করে ছাপা হয়েছে, এমপি সাহেবের হবু বউ বিয়ের আগেই দিন রাতে পালিয়েছে। কি লজ্জা, কি লজ্জা! জীবনে বিয়ে করবে না বলে ধ্যান ধরে বসে থাকা মানুষটা এত বছর পর একটা বিচ্ছুকে কিনা শেষে মন দিল। বেটি হতচ্ছাড়ি,
পালিয়ে গেছে। তো পালিয়েছে, সঙ্গে এমপির মনটাও সঙ্গে নিয়ে গেছে। ফেরত দিয়ে যেতে পারতো অন্তত, কিন্তু আর নয়। এই ধানি লঙ্কাকে খুঁজে বের করতেই হবে। ইতিমধ্যে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। ওকে না পেলে ওর মাকে তুলে আনবে যুবরাজ। যুবরাজ দাঁত চেপে বলল, শুনো, জিমিনকে না পেলে ওর মাকে তুলে আনবে। পাশে দাঁড়ানো অ্যাসিস্ট্যান্ট রাফসান অবাক হয়ে বলল, ছি স্যার, মেয়ে না পেয়ে মেয়ের মাকে? যুবরাজ করছে, আরে বিয়ে করবো বলেছি, ওনাকে জিম্মি করে ওনার মেয়েকে হুমকি দেব। রাফসান ধীর স্বরে জবাব দিল, হুমকি যে দেবেন, তার আগে তো ওনার মেয়েকে খুঁজে বের করবেন। তুমি চুপ থাকো গবেট কোথাকার, যুবরাজ ধমক দিল। কিছুক্ষণ পর চুপ থেকে রাফসান হঠাৎ বলে উঠল, স্যার, আপনি চাইলে কিন্তু মাথা ঠান্ডা করার একটা টোটকা বলতে পারি। যুবরাজ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি? আগে বলুন, আপনার ঠিক মাথাটা কতটা গরম হয়েছে, তাই না? হ্যাঁ তো। রাফসান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তাহলে মাথাটা কেটে হিমবাহে রেখে আসি। বিশ্বাস করেন স্যার, আপনার মাথা আর কখনো গরম হবে না। কতজনকে এই বুদ্ধি দিলাম। যুবরাজ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, ওরা এখন কই? রাফসান 32টা দাঁত বের করে হেসে জবাব দিল, ইয়ে মানে কবরে। সন্ধ্যা তখন নেমে এসেছে। পুরান ঢাকায় আদি মহল্লা নাজিরাবাদে এলাকায় প্রকৃত চেহারাটা আলাদা। নাজিরাবাদের সময় গহ্বরে আটকে থাকা এক মহল্লা বললে ভুল হবে না। সরু সরু আঁকা বাঁকা গলি, ইটের দেয়ালে ঘষে পড়া চুনো গাম, কোথাও কোথাও শ্যাওলা জমে সবুজ হয়ে আছে। পুরনো নকশায় কাঠের বারান্দা দুলতে দুলতে ঝুলে থাকে, আর নিচে দোকানপাটে ভিড় লেগেই আছে। একপাশে ভাঙাচোরা টিনের চালা থেকে টুপটাপ করে পানি ঝরে, অন্য পাশে কড়াইতে ভাজার শব্দের সঙ্গে মিশে আসছে পুরান ঢাকার বিশেষ গন্ধ, কাবাব, বুটের ঝাল ভর্তা, ইটপটের তীব্র মশলা, আবার কোথাও কোথাও আগরবাতির ধোঁয়া। এমন গলির ভেতরে স্নিগ্ধ সন্ধেবেলার একা ঘুরতে বের হয়েছিল জিমিন। বান্ধবীতে আসেনি, তাই একা একাই ঘুরবে বলে ঠিক করে সে। প্রথমে মনে হয়েছিল একটু হাঁটাহাঁটি করবে, পুরান ঢাকার আসল গলি দেখবে। সরু গলির মাথায় ম্লান কানাবাতি, দালান চালের ঝুলে থাকা বৈদ্যুতিক তারের ফিক দিয়ে আলো ফিটকে আসবে। কিন্তু নাজিরাবাদের গলি তো কোনো সাধারণ রাস্তা নয়, এক এক গোল লোক ধাঁধা। বাঁক পেরোলে আরেক বাঁক, একটা গলি দিয়ে মিলেছে 3টে নতুন গলির সঙ্গে। কোনটা ধরে বেরোতে হবে এ সিদ্ধান্ত নেওয়া মুশকিল। জিমিন অজান্তেই পথ হারিয়ে ফেলল। জিমিনের ফোনে ডাটাও নেই, গুগল ম্যাপ দেখবে কেমন করে? কি অভাব চলে এলো রে। হঠাৎ সামনের গলিটায় ঢুকতেই 7-8টা কুকুরকে বসে থাকতে দেখলো। মহল্লায় নতুন মানুষ এসেছে, তা কি তাদের বুঝতে বাকি? এইসব সবগুলো কুকুর উঠে দাঁড়ায়, ঘেউ ঘেউ করতে করতে এগিয়ে আসে। একটা জরুরি কাজে তদন্ত করতে গলির 7 নম্বর বিল্ডিংটাই এসেছিল ঘন্টাখানেক আগে। একাই এসেছে আজকে। এই গলিতে গাড়ি ঢোকালে মানুষের দম নেওয়ার জায়গা নেই, তাই বাইক নিয়ে এসেছে। আজ শেষে নিচে এসে বাইক চালু করতেই ইউনোর আটকে উঠলো, থেমে দাঁড়িয়ে কান খাড়া করলো। আবারও শোনা গেল চিৎকার, সঙ্গে প্রচন্ড ঘেউ ঘেউ। সে এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে ছুটলো গলির সেই দিকে। কারণ ইউনোর বোঝার বাকি রইল না কোনো মেয়ে যে বিপদে পড়েছে। এখানে কুকুর কামড়ালে খাওয়ার সাধারণত বিষয়, তাও আবার মেয়ে মানুষ। প্রত্যুষ দৌড়ে সামনের দিকে এগোতে মাথায় ধপ করে আকাশ ভেঙে পড়ল। তাও আবার গোলাপি সালোয়ার কামিজ পরা খোলা চুলে একটা মেয়েকে আবিষ্কার করলো। তবে ওই কুকুরগুলো মেয়েটিকে নয়, বরং মেয়েটি কুকুরগুলোকে তাড়া করছে। ইট হাতে তুলে দৌড়ানি দিতে দিতে চেঁচিয়ে বলছে, সালার গরিব কুকুরের বংশধর, মানুষ চিনিস তোরা?
জিমিনের পথ আটকে তার সঙ্গে বিরোধিতা করা আজ খাইছে তোদের। কুকুরগুলো প্রাণ বাঁচানোর জন্য ছুটে ইউনুর হাতড়ে ছুটে পালালো। এখানে এসে মেয়েটাকে সাহায্য করবে, কিন্তু এখন তো দেখছি কুকুরগুলোর সাহায্য লাগবে। কুকুর বলে কি তারা মানুষ না? জিমিন দৌড়ে এসে ইউনুকে ডিঙিয়ে কুকুরগুলোর পেছনে যাওয়ার আগেই ম্যানহোলের সঙ্গে পড়ে থাকা ইটের টুকরোর সঙ্গে ধাক্কা খেয়ে গিয়ে পড়ে ইউনুর ওপর। দুজনে পড়তে পড়তে শেষ রক্ষা হয়। জিমিন এতক্ষণ ইউনুর দিকে তাকায়, চোখে চোখ রাখতে কোথায় যেন একটা গান বেজে ওঠে। तुम्हें देखा तो ये जाना सनम, प्यार किया था है दीवाना सनम, अब यह है कहा जाए हम, तुम बाहों में मर जाए हम। সুগা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। গলায় গিটারের একটা লকেট পরলো, হাতে এসে ঘড়ি পড়ে না। ওই যে সময় দেখার সময় নেই বলেই অদ্ভুত ঋষি বাবাদের মতন ততগুলো ব্রেসলেট হাতে ছিল। চুলগুলোতে তার চিরুনি, চালানো লাগে না, সবসময় হাত বুলিয়ে ঠিক করে নেয়। তাতেই তো তাকে দেখতে মেয়েগুলোর প্রেম প্রেম একটা ভাব চলে আসে। কিন্তু ওই মেয়ে মানুষ, এক যত দূরে থাকা যায় বাবা। মানুষ ভাবে সুগা বোধ হয় বখাটে, তবে তাকে ভালো করে যারা চেনে জানে তারা বলতে পারবে মেয়ে মানুষের সঙ্গে তার কি পরিমাণ এলার্জি। আর গায়ে পড়া মেয়েগুলো হলে তো কথাই নেই। যেদিন অমন মেয়েগুলোর সঙ্গে সাক্ষাৎ হয়, ওই দিন বাসায় এসে একসঙ্গে 3টে এলাটন খেতে হয়। মানুষ ইলিশ চিংড়ি বেগুন নিয়ে এলার্জি এই জানাবের মেয়ে মানুষে। গায়ে পড়া মেয়েগুলোর সুগা নিজের তরিকায় ঠিক করে। ওদের সঙ্গে পীড়িতের আলাপ জমে না ঠিক, তবে দুষ্টু আলাপের মাধ্যমে অন্তত এদেরকে নিজের থেকে মেপে মেপে 10 হাত দূরে তো রাখা যায়। সুগার কানের নিচ বরাবর ঘাড়ে আছে একটা ছুরির ট্যাটু। সে ট্যাটুটা ভালো করে দেখে খালি গায়ে সাদা রঙের প্যান্টটা পরে বিছানায় বসে পড়ে। তার অ্যান্টিক জিনিসের প্রতি আকর্ষণ কাজ করে। ঘরটা যেসব জিনিস দিয়ে সাজানো, সঙ্গে পুরো ঘর জুড়ে তো সুগার তোলা অহরহ ছবি তো আছেই। সারা বছর এই দিক ও দিক ঘুরে ছবি তুলতেই থাকে। শেষবার সুইজারল্যান্ডে গিয়ে 6 মাসে থাকা হয়েছে। শেষে দাদু হার্ট অ্যাটাকের নাটক করে বাড়ি আনিয়েছে তাকে। তবে এই কাঠের বাড়ি আর তার ডেকোরেশন দাদু ভাইয়ের নাকি ভাল লাগে না। দাদু ভাই বলে এটা তো বাড়ি নয়, একবার চিড়িয়াখানা। দাদু ভাই ছাড়া সুগার আপন বলতে কেউ নেই। সুগা আপন করতেও চায় না কাউকে, মানুষ বিশ্বাসঘাতক। জন্ম দেওয়া মায়েরা যেখানে সন্তান ছেড়ে দেয়, সেখানে দুনিয়ায় নিজের খেয়ে অন্য কাউকে বিশ্বাস করাও মুশকিল। নিজের মতো কাছে এই তো বেশ চলছে দিনকাল, আর কি লাগে। সুগা গিটারটা হাতে নিয়ে বিছানায় বসে সিগারেট ধরায়। পাশে টেবিলের ওপরে কাচের গ্লাসটা ছিল, তাতে মদ ঢালা। সুগা হাতে সিগারেটটা গ্লাসের মধ্যে ফেলে গিটারটা এবার আরো শক্ত করে কোলে নিয়ে নিজেকে উদ্দেশ্য করে বলে, প্রেম ভালোবাসা তোর জন্য নয় সুগা। প্রেম পড়বি তো মরবি। ও পথে যাওয়ার রাস্তাটা তো আছে, তবে ফেরার পথ নেই। সে প্রেমীরা ভালোবাসার জন্য তৈরি হয়নি, তারা ধ্বংস থেকে প্রেম সৃষ্টি হয় না। সুগা গিটারে টুংটাং করে বাজালো, সুরে সুরে মিলিয়ে গান ধরলো, প্রেম আমার ওহো প্রেম আমার। বোগাম ভাত খাওয়া থেকে সবকিছুতেই বন্ধ করে দিয়েছে। একে তো ছেলের জন্য এতগুলো মেয়ে দেখলো, তার মধ্যে থেকে একটাও পছন্দ হয়নি। উল্টো নাকে একটা ব্রণ উঠেছে, কি যে ব্যথা। মুখে কিছু উঠলে জিন সেটাকে যতক্ষণ পারে খোঁচাতে থাকে। কেন খোঁচায় নিজেও জানে না। আবার সে এটাও জানে এই খোঁচাখুচি করতে গিয়ে দাগটা যে বসে যাবে, তখন যে ডিপ্রেশনে চলে যাবে।
কিন্তু তাতে কি আপাতত খুঁজিয়ে তো আরামই লাগছে। সুগা মায়ের ঘরে ঢুকতেই জিন জিজ্ঞেস করলেন, ইউনো আসেনি? না, আসেনি। জিন মুখ বাঁকিয়ে বলল, ইস, কি ঘোড়ার ডিমের চাকরি! বিয়ে দিলে যদি এক রাত পর্যন্ত ডিউটি করতে হয় তবে কি বউ টিকবে? আর আমারও তো নাতি নাতনির মুখ দেখা সৌভাগ্য হবে কখন? সুগা দাঁত কেলিয়ে বলল, কেন মা, আমি আছি না? আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার স্বপ্ন পূরণ করে দেব। ছি, কিসব কথাবার্তা! ঝাঁটা দিয়ে বাড়ি মারার স্বর সামনে থেকে। সুগা মুখ ভেঙচি দিয়ে বলল, গেলাম প্রেম ভাইয়ের, গেলাম সুগা ভাইয়ের কাছে। আচ্ছা আচ্ছা, সরি, এটা লিসা হতো। জিন হাঁপ ছেড়ে বললেন, যা খালি, আমি তো মুখে বললাম। সুগা, দেখবি একটা বাড়ি তোর মুখে লাগাবে। লিসা মনে মনে আরেকবার মুখ ভেঙচি কেটে বলল, আল্লাহ জানে এটা আমার ঠকানো মা নাকি আমি নিজেই ঠকানো। রাতের খাবার খেয়ে বোকাম রুমে বসতেই তার বাম হাত কালুর বাপ ওরফে মুখলেশ হোসের বদ্ধর দরজা এসে হাজির হলো। এই বুড়োটা লুঙ্গি গায়ে পুরো অলি-গলি চক্কর দিয়ে বেড়ায়, একেবারে বোগামের খাস লোক বলা চলে। কোন বাড়িতে কি খবর চলছে তা এই বাড়িতে ঘটার আগে কালুর বাপের কানে পৌঁছে যায়। লোকটা চিকন চাকন মুখে দাঁড়িয়ে, এই বয়সও একেবারে ক্লিন শেভ, গায়ের রং কালো মতো, সারাদিন পান খেয়ে ঠোঁট লাল করে রাখে। তার সামনে দাঁড়িয়ে কথা বলতে হলে অবশ্য একটা ছাতা খুলে ধরা যায়, নইলে পানের পিচ ছুঁড়ে সামনে দাঁড়ানো মানুষটাকে পিচ বালিশ করিয়ে দেবেন। কালুর বাপের গিন্নি মরেছে 10-12 বছর আগে, কিংবা তারও বেশি, ঠিক মনে নেই। কিন্তু পৃথিবীর সব সুন্দরীকেও সে মৃত বউ নাসিনীর চোখে দেখে। তাকে এত ভালোবাসত যে আজও লুঙ্গি পরে পথে ঘাটে নার্গিসদের গানের কষ্টের মজা ঠুলানো নাচ করে বেড়ায়। এই তো কিছুদিন আগে শিগগির কালুর বাপকে হুকুম দিয়েছে সুগার ওপর নজর রাখতে। নাতিকে যদি একবার হাতে নাতে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে টক দিয়ে বিয়ে পড়িয়ে দেবে। বোকাম নাতিকে দেখিয়ে দেবে সে যদি ডালে ডালে চলে তাহলে দাদুও চলে পাতায়। কালুর বাপ ঠিক করেছে আগামীকাল ভার্সিটিতে যাবে। এবার হাতে নাতে নেওয়াজ বাড়ির ছেলেকে না ধরতে পারলে সে নিজেই নাগিজের গানে নাচা ছেড়ে দেবে। সারা রাত জিমিনের ঘুম আসেনি। বারবার ওই গলিতে যে ছেলেটি তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল তাকে মনে পড়ছে। জিমিন ভেবেছিল ওই হিন্দি গানটা হয়তো তার মনে বেজে উঠেছে, কিন্তু বাজলো পাশ দিয়ে যাওয়া ব্যক্তির ফোনে। এমন রিংটোন কেউ ব্যবহার করে? তবে ইউনো ওই লোকের সামনে পরিস্থিতি সামাল দিতে গিয়ে জিমিনকে টুপ করে ছেড়ে দিয়েছিল। অমনি সেও মাগো বলে চিৎকার করে ওঠে। যা লেগেছে না মায়েরি! জখমটা ব্যথা দিয়েছিল ঠিকই, কিন্তু সেই সুন্দর ছেলেটা তাকে বাঁচিয়েছিল। ভাবলেই ব্যথা কোথায় যেন পালিয়ে যাচ্ছিল। রাতে তের মলম লাগিয়ে দিয়েছিল, তবু পরদিন ভার্সিটিতে এসে জিমিন আদৌ ঘুমে ক্লাস কাটালো। তবে আজকে একটা মানুষকে সে কোথাও দেখেনি। ওই হার্টবিট করলাটা কি মুড়ে টরে গেল নাকি? অভিশাপ লেগে গেল না তো? ক্লাস শেষে বের হতে অঙ্কুরের সঙ্গে দেখা হতে সে বলল, আরে ভাবি আপনি? জিমিন ভ্রু কুঁচকে বলল, ভাবি? অঙ্কুর ছাড়বার পাত্র নয়। আরে ভাবি নয় তো কি, আপনার যার সাথে বিয়ে হবে সে তো ছেলে মানুষই হবে। মেয়েকে তো আর বিয়ে করছেন না, তাই সেই হিসেবে আপনার স্বামী তো আমার ভাই, আর আপনি ভাবি। কিন্তু ছেলেকে বিয়ে না করে যদি তার নানাকে বিয়ে করি তখন তো নানি হব, তাই না? জেনে আগ্রিম 2 লাইন বেশি ভাবলেন না? যেসব বস যেমন তার চামচে, দুটোই পুষ্টি ছাড়া সবজি। বেচারা আলাভোলা আঙ্গুরটা মাথার উপর দিয়ে চলে গেল।
এসেছিল এই মেয়ের সঙ্গে একটু সম্পর্ক ভালো করতে। উঠলো কথা শুনিয়ে গেল। এই সুগা ভাইয়ের জন্য সব মেয়েরা তাকে এমন অবহেলা করে। সুগা ভালোবাসা হচ্ছে অক্সিজেনের মতন। ওইসব না করলে যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসকষ্ট হয় তা ওই প্রেমহীন সুগা ভাই কেমন করে বুঝবে? ওনার নামকরণটা যে কে করেছে সামনে পেলে তীর্থযাত্রায় পাঠাতো তাকে। জিমিন চারপাশে সুগাকে খুঁজতে খুঁজতে আর মনে মনে গালি দিতে দিতে গেট থেকে বের হওয়ার জন্য এগিয়ে চলল। জীবনে কোনোদিন কাজ না করা মেয়েটিকে দিয়ে শেষে হলের কান্নাকার রুম সাফ করিয়েছে। ঈশ্বরে এত ময়লার হাতগুলো গেল। এই হাত তৈরি হয়েছে মেকআপ করার জন্য, ওইসব সাফ করার জন্য নাকি? মনে মনে আবারও অভিশাপ দিল সুগাকে, দেখিস হার্টবিট করোলা, তোর কপালে একটা তার ছিঁড়া বানরের মতন দেখতে সুটকি ছুরি বউ জুটবে। গেটের কাছে আসতেই কে যেন পেছন থেকে শীষ বাজি বলল, এই যে টিউবলাইট, কাম হেয়ার। জিমিন সে কণ্ঠ শুনে বুঝতে বাকি রইল না সুগা ভাই যে তাকে ডাকছে। সে পেছন ফিরে একটা লম্বা সালাম দিয়ে বলল, সিনিয়র ভাইয়া, কিছু চাই আপনার? বান্দা হাজির। সুগা ঠোঁট বাঁকিয়ে বলল, এই তোর চাকর রানীর ফর্মে এসেছো, আর একটা বান্দা নয় বান্দি হবে। ছেলে হতে গেলে কত কি লাগে, সবার তো আর সব চাইলে হয় না। জিমিন আশেপাশে তাকালো। এই লোকের লজ্জা নেই? জন্মের পর মনে হয় তার চোখের নিচে কাগজ দেওয়া হয়নি। তৃষা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই সুগা বাইকের উপর থেকে নেমে ওর ওড়না ধরে টান দিতেই জিমিন খেপে বলল, কোন হনুমান রে আমার ওড়না ধরে টানাটানি করিস? ভার্সিটির সবাই তখন অবাক। এই মানুষের সামনে এই মেয়ের সুগাকে হনুমান বলল, এমন ডাইরেক্টলি। সুগা চারপাশে একবার তাকাতেই জিমিন পেছনে ফিরে বলল, ও আচ্ছা, আপনি ছিলেন সিনিয়র ভাইয়া। আমি ভাবলাম কি নাকি, মাইন্ড করবেন না। যাই হোক, আমার ওড়না পছন্দ হয়েছে। আপনি আপনার ঠিকানাটা দিয়ে জামা সেলোয়ার পাঠিয়ে দেব। সব জিনিস তো আবার সবাই চাইতে পারে না মুখে। থাক, আমি না হয় বুঝেই নিলাম বলে মুখটা বাঁকালো জিমিন। সুগা তা দেখে ভ্রু কুচকে বলল, এই যে মুখটা বাঁকালে, আমার না জুনিয়র, তোমার প্রতি একটু রাগ করতে মন চাইছে না। জিমিন চোখ দুটো সরু করে জিজ্ঞেস করলো, কেন? কারণ প্রতিবন্ধীদের মুখ তো বাঁকাই হয়, ওদের উপর রাগ করলে আল্লাহ পাপ দেবে। জিমিন মেজাজ তখন আরো খারাপ। সে তেকে টেনে কাছে এনে বলল, সালি, ফায়ার সার্ভিসকে কল দে, গায়ে আমার আগুন ধরেছে। সুগা বাঁকা হেসে চোখে রোদ চশমা লাগিয়ে অঙ্কুরকে বলল, শালা খাঁটি ঘিয়ের ডিব্বা আন, আগুনে একটু ঘি ঢালি। জিমিন মুখ বাঁকিয়ে যেতে পেছন থেকে আবারও সুগা ডাক হলো, সেদিনের চুমুটা কিন্তু পাওয়া বাকি আছে জুনিয়র। জিমিন মনে মনে তেতে উঠল, এই খচ্চর লোক এখনো সেই কথা বলেনি। কত বড় জোচ্চোর ভাবা যায়। জিমিন কি করবে না করবে ভাবতে ভাবতে গাছের কোণে খেলতে থাকা ছোট কুকুর ছানাগুলোকে দেখে মাথায় তার বুদ্ধি চলে আসে। সে মনে মনে বলে ওঠে, কুকুরের আনমাচান মনে হয় লাঞ্চ করতে গিয়েছে। যাই হোক, সুযোগের সদ্ব্যবহার করা দরকার। ছানা আপনাদের সঙ্গে মিট করে আসা যাক। সুগা আবার বলে উঠল, কি হয়েছে, দাও চুমুটা। সে মায়া ভরা ভঙ্গিতে বলে, সুগা ভাইয়া, আপনি প্লিজ চোখ বন্ধ করেন, আমার না হেব্বি লজ্জা লাগছে। লজ্জায় মুখ পাতলা ঝোলের মতো হয়ে যায়। সরাসরি বললেই তো পারো, ডায়রিয়া রোগের মতো কলেরা হয়।
ইস, কি যে বলেন আপনি, লজ্জা করছে। চোখ বন্ধ করুন, আজকে আর বাধা আসবে না। আমি পারফিউম মেখে এসেছি, লিকুইডের গন্ধ আর গায়ে নেই। জিমিন এগিয়ে আসতেই প্রেম অবাক হয়, সুগা অবাক হয়। ততক্ষণে এদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। মানুষ বলতে তে আর চাঙ্কুক সহ কিছু মানুষ আছে। জিমিন যত এগিয়ে আসে ততই সুগা টাসকি খায়। এই মেয়ে নাকি লজ্জায় লাগছে, এই তার লজ্জার নমুনা। সুযোগ পেয়ে প্রেম সুগার ঠোঁট খাওয়ার ধান্দা। এটা কি রাস্তার পাশে বিক্রি করা বেলপুরি পেয়েছে নাকি? একটু না হয় বলেছে সে, তাই বলে প্রতিবাদ করার বদলে চলে আসবে? এখন চুমু খেতে না দিলে তো ইজ্জত বলতে সবার সামনে কিছু থাকবে না। প্রেম সুগা খোদার নাম দিয়ে দোয়া ইউরুস পড়তে পড়তে চোখটা বন্ধ করতেই বলল, যা করা জলদি করো। কই হলো, একটু ওয়েট, সুন্দর করে হেঁটে আসতে হবে না? জলদি আয় বাল। এমনিতেও গান্ধী পোকার চুমুর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। না দিতে চাইলে ন্যায় দে। জোর কিসের? সুগা ছোটদের সঙ্গে জোরাজোরি করে না। আরে না না, চুমু তো দেবে ওই, চোখটা বন্ধ রাখুন না। সুগা তাই করে, তবে হঠাৎ সে আবিষ্কার করলো কেমন জানি ভেজা ভেজা একটা ফিল পাচ্ছে গালে। চুমু তো ঠোঁটে দেওয়ার কথা ছিল, গালে কি দিচ্ছে কেন? কিন্তু চুমুর কম চাটাচাটি বেশি লাগছে। সুগা কি লিপলপ নাকি? সুগার রেগে চোখ খুলতেই দেখলো তৃষা তার গালের সামনে ওর কুকুর ছানাটিকে ধরে রেখেছে। ওই সেই ছানা আবার খাবার ভেবে সুগার গালে জিভ ছুঁয়ে দিচ্ছে। এহেন দৃশ্য দেখেই তো সুগার গা গুলিয়ে আসছে। সে রিয়াকশন দেওয়ার আগে জেকে ঠোঁট চেপে এসে গান ধরলো, আহা এ কি ছোঁয়া, নিশিদিন শিহরণে কাটে এক বেলা। প্রথম পার্ট দেব, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে বেশি বেশি করে কমেন্টে বলো যে নেক্সট পার্ট, তাহলে আমি এই উপন্যাসটার নেক্সট পার্ট দেবো, নয়তো এটা আমি এই একটা পার্টেই দিয়ে রেখে দেবো।